আসসালামু আলাইকুম সবাইকে। আপনাদের সাথে দেখা হয়ে ভালো লাগছে। কি সুন্দর একটি সন্ধ্যা, বাহিরে লন্ডনের মতো শীত। পেপ্যাল মাফিয়ার কথা বললো না, এখানে কয়শো মিলিয়ন ডলার হিসাব করেন তো। আমাদের মাফিয়া এখানে আছে, এই দরজাগুলো লাগায় ফেলেন। আচ্ছা না, জোকস অ্যাসাইড, আমরা একটা দারুণ সেশন করতে যাচ্ছি। আমি টেকিং মাই চেয়ার, বাট তার আগে আমি জাস্ট বলে রাখি যে স্কেলিং ইউর টেক প্রোডাক্ট ইনসাইটস ফ্রম দ্য ফাউন্ডার্স। ওনাদের কাছ থেকে আসলে আমাদের প্রচুর কিছু জিজ্ঞেস করার আছে এবং জানার আছে, আমরা চেষ্টা করবো সেটা জানতে। তো আমরা শুরু করি, আমি বসি। আমরা সবাই এমনভাবে বসছি যাতে সবার ছবির পিছনে ওই ব্যক্তিটাই আছে, আপনারা যাতে কাউকে ভুল না বুঝেন। আপনারা কি এখানে সবাইকে মোটামুটি চিনেন? অপরিচিত কেউ আছে এখানে? হাত তুলেন তো। এইখানে যে আমরা পাঁচজন বসা আছি, একজনের কাছে অপরিচিত। আচ্ছা ফাইন, প্রথমে তাহলে আমরা আসি আমাদেরকে যিনি পাঠাইতেছেন সবখানে, হুসেইন ইলিয়াস ভাই। আপনার নাম হুসেইন ইলিয়াস নাকি? তাই তো মনে হয়। ইলিয়াস হোসেন মানে কনভেনশন আর কি। আমি জাস্ট কনভেনশনালি হুসেন ইলিয়াস। ফ্যান্টাস্টিক। তার মানে আপনি সাংবাদিক নন? না। অ্যামেজিং। আপনি পাঠাইতেছিলেন, তারপরে হয়ে গেল বাতাস। বাতাসে কি আছে ভাই? উইন্ড অ্যাপ। আই এম সরি, আই এম জোকিং, বাট শিওর। সো উইন্ড অ্যাপ আমি একটা নতুন বিজনেস আমি শুরু করেছি, অ্যাকচুয়ালি অত নতুনও না, 3 বছর আগে। And at Wind, we are actually using blockchain and crypto technologies to make cross-border payment transfers much more faster and cheaper. oh nice. Right? So that's the idea. We are trying to basically build a self-custody crypto wallet যেটা দিয়ে cross-border payments use করতে পারবেন, but instead of using something like a TransferWise or PayPal. Oh fantastic, thank you so much. আমি ভাবছিলাম এটার মধ্যে বাতাস বিক্রি করে, বাট কেমনে আমি জানতে চাইছিলাম। আমেরিকাটা ছিল না যে পাথর বিক্রি করতো? হ্যাঁ হ্যাঁ। লাইক বাট জোকস অ্যাসাইড, সো আমরা সবার সাথে একটু পরিচিত হয়ে তারপরে উই কামিং টু দ্য কোয়েশ্চেনস। নেক্সট আছেন আমাদের আতাউর রহিম চৌধুরী ভাই। হি ইজ দ্য কো-ফাউন্ডার অফ শপআপ। আচ্ছা, আমার একটা কোয়েশ্চেন, আপনারা এখানে হাত তুলে বলেন তো আপনারা কে কে জানেন শপআপ আসলে কি করে? কেউ জানে না শপআপ আসলে কি করে? শপ আপ। ওকে ভাই, হাউ ডু উই শপ আপ? শপআপ কি করে? সো শপআপ নামটা আসছিল একদম আর্লি স্টেজে আমরা যা করতাম সেটা নিয়ে। সো একদম ফার্স্টে আমাদের আইডিয়াটা যেটা ছিল যে অনলাইনে ওই সময়ে লাইক ফেসবুক গ্রো করা শুরু করছে। সো ফেসবুকে যারা মাত্র ব্যবসা করতেছে ওদেরকে বেসিক্যালি শপ আপ করার জন্য হচ্ছে শপ আপ নামটা ক্রিয়েট হয়। সো পরবর্তীতে অনেক পিভট হয়। সো এই মুহূর্তে যদি বলি যে আমরা মেইনলি আমরা প্রোডাক্ট ডিস্ট্রিবিউট করি, যে উইচ মিনস যে মিলস থেকে প্রোডাক্ট হচ্ছে রিটেলারের কাছে পৌঁছায় দেওয়া হচ্ছে আমাদের কাজ। সো এখন আমরা এখানে চাল ডাল চিনি তার ওগুলাও যেরকম করি, আবার যেটা করি যে ইউনিলিভারের প্রোডাক্ট, তারপরে ইভেন টেলকো প্রোডাক্ট, ওগুলাও হচ্ছে আমরা ডিস্ট্রিবিউট করি। সো মেইনলি এক কথায় আমরা প্রোডাক্ট ডিস্ট্রিবিউট করি। মানে শপআপ এখন পাঠাও না, মানে নট পাঠাও, বাট সো পাঠাও মানুষও পাঠায়, আমরা মানুষ পাঠাই না, দ্যাটস ডেফিনেটলি আ জোক, আই এম সরি। প্রোডাক্ট পাঠাই না, অ্যাবসলিউটলি শপআপ। ওকে, ফ্যান্টাস্টিক, থ্যাংক ইউ। এরপরে আসবো মোহাম্মদ অলি আহাদ ভাইয়ের কাছে। ইন্টেলিজেন্ট মেশিনস। ভাই আপনাদের মেশিনে আইকিউ কেমন? যদি বলবো, হ্যাঁ। আসসালামু আলাইকুম সবাইকে। আসলে ইন্টেলিজেন্ট মেশিনস আমি ওই ছোটবেলা থেকে আসলে বই পড়া হয় খুব, রাস্তাঘাটে যে কোনো জায়গায়। সো দুটা লেখা আমাকে খুব ফ্যাসিনেট করেছিল। মানুষ আমরা ওই যন্ত্রের কাছ থেকে আমাদের এক্সপেকটেশন না কন্টিনিউয়াসলি ইভলভ হচ্ছে। এক সময় ঘড়ি, ক্যালকুলেটর এগুলো আমাদের সুপার ইন্টেলিজেন্ট একটা ডিভাইস ছিল, যে পুরো বছরের পর বছর প্রিসাইসলি টাইম দিচ্ছে। বাট যেটা হয়, মানুষের এক্সপেকটেশন চেঞ্জ হয়। তো সো এখন এক সময় যেটা ইন্টেলিজেন্ট বা স্মার্ট মেশিনস ছিল, এখন ওটা ডাম্প মেশিন হচ্ছে। ডাম্প ডাজন্ট মিন নট ইউজফুল, ডাম্প মিনস ও একটা সিঙ্গেল পারপাস। সে একটা রোবোটিক আর্মস, ও যদি সবসময় একই ধরনের বক্স তুলে, একই ধরনের জিনিস তোলে, তখন ওটাকে একাডেমিক্যালি আমরা বলবো ইন্টেলিজেন্ট না। বিকজ ও যদি বুঝতে পারে আচ্ছা এটা ভালো, এটা সত্যি, যে ভাইয়া যে হিউম্যান কম্পিউটার ইন্টারাকশন দেখালেন, পথচারীকে দেখে বলবো যে যাও, যদি দেখি যে ছুরি নিয়ে আসে তাহলে বলবো না যাও, বা ছোটো বাচ্চা আছে বলবো না। সো ওইটা হচ্ছে তখন ইন্টেলিজেন্স। সো যেটা হয় মাস্টার ভাই, এই ধারণাটা গত ধরেন কয়েক দশক বা সেঞ্চুরিতে যেটা চেঞ্জ হচ্ছে, এখন আর র্যাপিডলি চেঞ্জ হচ্ছে। সে এখন আমরা যখন কাজ করা শুরু করেছি,
1-1.5 মিনিট নেই, 6 বছরের মধ্যেই তখন আমরা বুঝতাম কি যারা প্রচুর ডেটা প্রসেস করতে পারে সেই সিস্টেমসগুলোকে আমরা ইন্টেলিজেন্ট বলতাম। এখন আর সেটাও না, এখন হচ্ছে যেই সিস্টেমকে আমি সেটা বলবোও না, কোন ফিচারটা দেখতে হবে। আমরা যখন ঘোড়া দেখি, জেব্রা দেখি, কন্ডার দেখি, আমরা কিছু ফিচার দেখে বুঝি আছে এটা ঘোড়া বা এটা জেব্রা। সো এখন ইন্টেলিজেন্ট সিস্টেমের ও নিজে আসলে ডিসাইড করবে। আমরা ইউনিলিভারের জন্য একটা প্রোডাক্ট করেছিলাম ভাইয়ারা, পুরো ওই তোমার যদি কোনো কনজিউমার কিছু কিনে ওকে কীভাবে রিকমেন্ড করবে জাস্ট শেখার জন্য বলছি। তো আমরা না ইম্যাজিনও করি নাই মেশিন একটা স্ট্রং কোরিলেশন পাইছে। দোকানদার আগে চাল ডাল লিখতেছে নাকি ইউনিলিভারের জিনিস লিখতেছে, দোকানদার কি ইউনিট লিখতেছে নাকি লিখতেছে না, সেটা আসলে স্ট্রং কোরিলেশন আছে। সো আমরা তখন আস্তে আস্তে বুঝছি ভাইয়া যে একটা হচ্ছে যে মেশিন নিজেও বুঝবে কোনটা ফিচার্স, সেকেন্ড হচ্ছে যে আপনার কোনটাকে গুরুত্ব দিতে হবে, সেকেন্ড হচ্ছে যে আপনার ওই যে আউটপুটটাকে আবার হচ্ছে ইনপুট হিসেবে নিতে পারতেছে। সো এই এগেন মানে এটা আমাকে খুব ফ্যাসিনেট করছিল। না থ্যাংক ইউ। আরেকটা কোশ্চেন জাস্ট দিয়ে না, আমাদের তাহলে জাদু পিসি কি দাম? আপনার জাদু পিসি সোফার যেটা দেখলাম সব, আমি তো মুগ্ধ। এটা দাম এটা তো আসলে ড্রিম পিসি, তাই না? জাদু তো ম্যাজিক পিসি, সো এটা বিয়ন্ড ইন্টেলিজেন্স। রাইট, থ্যাংক ইউ। না যেমন জাদু পিসির দাম হলো 5,000 টাকা, আপনি ইন্টেলিজেন্ট মেশিনের দাম কত? ডিপেন্ড করে আপনি কোন ইন্টেলিজেন্সের কথা I'm kidding, বলতেছেন। I'm kidding. আচ্ছা এরপরে না থ্যাংক ইউ সো মাচ অলিয়াহাত ভাই। এরপরে আমরা আসবো মীর শাহরুখ ইসলাম, ওর কোম্পানির নাম জানেন সবাই, বন্ডস্টাইন। জেমস বন্ড, আইনস্টাইন, শাহরুখ খান, অনলি মিসিং জায়েদ খান। I wish. So Mr. Shahrukh Islam, do you have any relations with Jayed Khan? I wish. Oh, fantastic. Now, jokes aside, but how did you get Einstein and James Bond to work together? ভাই নাম পাচ্ছিলাম না কোম্পানি খোলার সময়। No, fantastic. And but you're also Forbes 30 under 30 from last year. Yes. Around about- Not last year, 2022. Yes, one of the listers. Oh, আরে উনি তো আমাদের রক স্টার, উনার মানে ইলিয়াস ভাই। ওকে, রাইট। সো Bondstein, what do you guys really do? So we mostly use frontier technology to build solutions for enterprise clients. So আমি যদি সহজ বাংলায় বলি, IoT, AI, machine learning, এই টাইপ অফ টেকনোলজিগুলো ইউজ করে we build scalable solutions for enterprise clients, mostly in the manufacturing industry, to simplify their process and drive efficiencies. Fantastic. আপনারা রোড সেফটি নিয়ে কিছু করেন? One of our product is telematics. So we have around 40,000 plus vehicles connected to our system, which provides real-time data, generate alerts, provide driving safety just for the drivers, etc. প্যানেল ডিসকাশন বাদ দিই, চলেন ব্ল্যাক বক্স লাগাই। চলে। Jokes aside, okay, fantastic. আচ্ছা, now let's get into some serious questions. আমরা আসলে জানতে চাই এই যে মনে করেন স্কেলিং আপ, বড় হচ্ছে প্রোডাক্টগুলা, বা আমাদের যখন প্রোডাক্ট বড় হতে যাবে তখন আমরা কি জানতে পারি এর থেকে। আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই, এটা বড় হওয়ার ক্ষেত্রে হয়তো বা না। আপনারা ফেসবুক সংক্রান্ত যেটা মুভি ছিল ওটা দেখছিলেন? ওখানে একটা জিনিস আমার কাছে খুব মানে ইন্টারেস্টিং লাগছিল যে হাউ ফেসবুক ইজ গোনা বি পপুলার। ওরা বুঝতে পারে রিলেশনশিপ স্টেটাস এই একটা ফিচার যখন আনা হয়েছে যে এভরিবডি ইজ লুকিং ফর দ্যাট। সো আমি আসবো ইলিয়াস ভাইয়ের কাছে যে আপনাদের যখন পাঠাও বড় হইতে শুরু করে, হোয়াট ওয়াজ দ্য রিলেশনশিপ স্টেটাস আপনার? না মানে হোয়াট ওয়াজ দ্য রিলেশনশিপ স্টেটাস থিং অ্যাট পাঠাও দ্যাট গেভ ইউ দ্য আইডিয়া যে আপনার যে $100 million ভ্যালুয়েশন পাইলেন, উইচ ওয়াজ হিউজ ফর আওয়ার কান্ট্রি, লাইক ফর দ্য ফার্স্ট টাইম এভার। সো এইটাতে যাওয়ার পথে হোয়াট ওয়ার দ্য ইন্ডিকেটার্স ফ্রম ডেটা দ্যাট ইউ স দ্য ইনসাইট দ্যাট ইউ আর গ্রোয়িং, বা আপনি বুঝতেছিলেন যে দিস ইজ গোয়িং সামওয়্যার বিগ, মানে হোয়াট ওয়াজ ইউর রিলেশনশিপ স্টেটাস? মানে I think it's mostly that tangible একটা নাম্বার থাকে, রাইট? হ্যাঁ, এখন আলটিমেটলি ইউ হ্যাভ টু রিয়েলাইজ দ্যাট বাংলাদেশে সবাই কেউ হয়তো ফেসবুক ক্রিয়েট করতে পারবে না, নেক্সট ফেসবুক ক্রিয়েট করতে পারবে না, রাইট? আমাদেরকে আরও খুব গ্রাউন্ডেড একটা প্রোডাক্ট বানাতে হবে, আর একটা হচ্ছে রেভিনিউ ড্রিভেন প্রোডাক্ট বানাতে হবে, রাইট? সো ফর আস দ্যাট KPI, দ্যাট নর্থ স্টার মেট্রিক ওয়াজ অলওয়েজ যে কত নাম্বার অফ রাইডস আমরা করবো, রাইট? এবং ফর আ ভেরি লং টাইম দ্য নাম্বার অফ রাইডস ওয়াজ, আমরা প্রথমে শুরু করছিলাম, এখন তো পাঠাও আপনারা জানেন যে উই হ্যাভ মাল্টিপল ডিফারেন্ট সার্ভিসেস এটসেট্রা, বাট প্রথম দিকে উই হ্যাড বেসিক্যালি টু সার্ভিসেস। ওয়ান উই স্টার্ট উইথ দ্য কুরিয়ার, and then we eventually started with motorbike ride sharing. And on the motorbike ride sharing, আমরা প্রথমে খালি 5টা বাইক নিয়ে শুরু করেছিলাম, রাইট? এবং 5টা ছিল আমাদের নিজস্ব বাইক। সেই 5টা বাইকে আমার কোনো অ্যাপ ছিল না, আমরা হচ্ছে একটা ফেসবুক একটা গ্রুপ বানিয়েছিলাম, এবং এই ফেসবুক গ্রুপ দিয়ে সবাইকে বলতাম যে আমার ফ্রেন্ডদেরকে অ্যাড করলাম, বললাম যে তোমাদের যদি কখনো রাইড লাগবে আমাকে এই নাম্বারে কল দিও অথবা এখানে পোস্ট করো, রাইট? অ্যান্ড তখন হচ্ছে আমি ম্যানুয়ালি হচ্ছে তাকে
সেই নাম্বারটা নিয়ে তাকে ফোন করে তারপর ড্রাইভারকে ফোন করে উইড ডু আ ম্যানুয়াল ম্যাচিং, right? Because it took us a long time even to make an app, even to choose to make an app, right? So we did that for I think almost 6 মাস আমরা এরকম করলাম। তারপরে হচ্ছে যে আচ্ছা আমরা তখন কিছু ডেটা পেলাম যে আচ্ছা আমি এখন আমার যে 5টা রাইড, প্রথম দিকে কিন্তু আমি কোনো রাইডও পাইতাম না। প্রথম দিকে যেটা হতো যে আমি যদি একটু ইন্টারাপ্ট করি, তার মানে প্রথম 6 মাস আপনাদের কোনো অ্যাপ ছিল না, কোনো ওয়েবসাইট ছিল না, না মানে নাথিং ফ্যান্সি, নো অনলাইন, এনি অনলাইন অ্যাডভার্টাইজিং, নাথিং অ্যাজ No, ওয়েল, no. পুরা Budget ছিল অর্গানিক, না। হ্যাঁ ফ্যান্টাস্টিক, হ্যাঁ, only Facebook, right? So fantastic, yeah, please continue. হ্যাঁ সো অ্যাকচুয়ালি আই রিমেম্বার যে তখন এরকম কিছু ইভেন্ট হতো, হ্যাঁ 2015-16-এর দিকে, যে টেক স্টার্ট আপদের নিয়ে অন্যান্য ফাউন্ডারদের নিয়ে ইভেন্ট হতো। সো ওখানে কীরকম একটা ইভেন্টে আই থিঙ্ক ইট ওয়াজ ইন লালমাটিয়া, আমি আমার 5টা বাইক নিয়ে বললাম যে তোমরা নিচে থাকো, আমি এরকম সবার সামনে একটা স্পিচ দিলাম যে এই যে আমরা পাঠাও, আমরা এটা করতেছি, তোমাদের কার রাইড লাগলে বইলো, আমার ড্রাইভার কিন্তু নিচে দাঁড়ায় আছে, রাইট? এইভাবে করে হয়েছে আমি প্রথমে ফর দ্য ফার্স্ট কাপল অফ প্যাসেঞ্জার্স আনা শুরু করলাম, বাট অবভিয়াসলি দ্যাট ওয়াজন্ট রিয়েলি স্কেলেবল। তারপরে এই 5টা বাইক থেকে আমরা হলো 10টা বাইক হলো। 10টা বাইক যখন হলো আমি তখন ব্র্যাক ইউনিভার্সিটির সামনে গেলাম। হ্যাঁ, আই রিমেম্বার ব্র্যাক ইউনিভার্সিটি, কারণ আমাদের অফিস হলো চেয়ারম্যান বাড়ি, অ্যান্ড ব্র্যাক ইউনিভার্সিটি ওয়াজ দ্য নিয়ারেস্ট ইউনিভার্সিটি ওভার দেয়ার, রাইট? অ্যান্ড দেন উই ইউনো যখন স্টুডেন্টরা বের হইতো উইড কল ইন দ্য স্টুডেন্টস যে ভাই কোথাও যাইতে হবে, হ্যাঁ, অ্যান্ড দে উড বি ভেরি কনফিউজ যে হ্যাঁ কেন, লাইক হ্যাঁ কেমনে যাবেন, হ্যাঁ সিএনজিতে যাবো, ও আচ্ছা হাউ অ্যাবাউট ইনস্টেড অফ টেকিং আ সিএনজি why don't you go by a bike? And they'll be even more confused because you have to imagine এখন ধরুন Pathao ride sharing is pretty common, কিন্তু তখন এটা কমন ছিল না, right? We sort of created an entire category into the market. ওরা মনে করতো যে আমরা হয়তো ওকে কিডন্যাপ করে কোথাও নিয়ে যাব। তো আমরা বললাম ভাই দেখেন ঢাকার রাস্তা তো এমনি অনেক জাম, ইউনো আপনি যদি সিএনজিতে যান, সিএনজি তো খাঁচার মতো, সিএনজি তো কিডন্যাপ করে নিয়ে যাবে, আপনি তো পালাতে পারবেন না, হ্যাঁ, কিন্তু বাইক থেকে তো লাফায় নিয়ে যেতে পারবেন। Some of them got convinced, right? So and with each of those passengers we used to give them a card. The card এর পিছনে ছিল একটা ফোন নাম্বার লেখা ছিল, যে that was the same phone number. And you know what would happen is প্রথম দিন would convince them 10টা রাইড হয়তো, সেকেন্ড দিন আরো 10টা রাইড হইতো, থার্ড দিন আরো 10টা রাইড হতো, ফোর্থ দিন দেখা যেত যে ওই নাম্বার আসতেছে, ইনকামিং কল আসতেছে, right? And you know by this time we finally released our first app, and the app was very buggy. App didn't work properly at all. I think app launch করার সঙ্গে সঙ্গে crash করছে, and of course যেহেতু আমরা অ্যান্ড্রয়েড লঞ্চ করছি, মানুষজন বলছে যে ভাই আমি iOS ইউজ করি, হ্যাঁ আমার iOS অ্যাপ লাগবে, আমাদের iOS অ্যাপ করার রিসোর্স ছিল না তখন, বাট যাই হোক, হ্যাঁ, বাট অ্যাপটা লঞ্চ করার পরে we started getting more ride requests, and we did not have enough bikes. তখন we ended up making a app for the driver, and we opened up that system, and তারপরে it started to basically create a loop. So it took us almost I would say 18 মাস, this was an 18 মাস জার্নি, যেখানে আমাদের কোনো অ্যাপ ছিল না, অথবা খুবই একটা বাগি, খুবই একটা সিম্পল অ্যাপ ছিল, there was no GPS on the app, right? There was no very smart matching algorithm. এখন Pathao অ্যাপে গেলে অনেক সুন্দর সুন্দর ফিচার আছে, সেটা একটা কিছুও ছিল না, it was very basic. I think actually it was a progressive web app. Someone talked about progressive web app আগে, right? আমরা Ionic HTML দিয়ে banishilam, but really had to move out very quickly from that because that didn't work out for scalability. So anyway, so yeah, I think the KPI was the number of rides, and we just tracked যে কত number of rides. যখন দেখলাম যে আচ্ছা আমার daily number of rides is kept on increasing over weeks, over months, then we knew that okay, we had something. Oh, fantastic. Thank you so much. এখান থেকে আমি যেটা বুঝতে পারলাম যে আমরা যেটা করি অনেক সময় প্রজেক্ট করতে গেলে ফার্স্টলি আমরা একটা অ্যাপ বানাই ফেলি, যে মোবাইল ফার্স্ট, আমাদের অ্যাপ লাগবে, আর কিছু করি না করি, একটা ওয়েবসাইট বানাই ফেলি। বাট আমি আপনার কাছ থেকে যেটা শিখছি সো ফার, মানে আজকে শুধু না, আপনার ভিডিও দেখে, যে ইউ হ্যাভ টু হ্যাভ ক্যাশ কামিং ইন নো ম্যাটার হোয়াট, ইফ ইটস এ বিজনেস, something like this, but we'll come to that. So but আপনার এই যখন গ্রোথটা আছে, ট্র্যাকশন আছে, that's when you go and build technologies and আছে. So let's come to ShopUp আপনার কাছে with a different question, however, যে আমরা যদিও আপনার বুঝতে পারছি যে প্রোডাক্টটা পিভট করেছে এবং এখন now you're doing মানে definitely very good and growth is there as well.
সো সেই ক্ষেত্রে আপনার স্কেলেবল টেক ইনফ্রাস্ট্রাকচার আপনারা কিভাবে হ্যান্ডেল করেছেন, মানে যদিও আমরা আপনাদের বিজনেসের ব্যাপারেই জানি না, বাট ইনফ্রাস্ট্রাকচারের ব্যাপারে একটু যদি বলেন। সো শুরুর দিকে সিমিলার স্টোরি ছিল যে শপআপের আসলে ফার্স্ট স্কেল যখন বলবো যে করতে হচ্ছিল, ফার্স্টে আমাদের যেই প্রোডাক্টটা রিয়েলি কাজ করে মার্কেটে ওয়াজ শপআপ রিসেলার বলে একটা প্রোগ্রাম, যেখানে বেসিক্যালি স্মল অন্টারপ্রেনারদেরকে ইনভেন্টরি রিস্ক নিতে হতো না। আমরা প্রোডাক্ট পারচেস করতাম অ্যান্ড হচ্ছে ওরা জাস্ট অ্যাপে, শুরুতে আসলে অ্যাপ ছিল না, শুরুতে এক্সেলে বলতো যে হচ্ছে ভাই এই প্রোডাক্টটা এই কাস্টমারের কাছে পৌঁছায় দেন। তো হচ্ছে আমরা প্রোডাক্টগুলো আমাদের ইনভেন্টরিতে থাকতো আর ওই প্রোডাক্টগুলো হচ্ছে পৌঁছায় দিতাম। সো ওইটা করতে গিয়ে ফার্স্টে আমরা হচ্ছে ছোটোখাটো একটা ই কমার্স সফটওয়্যারের মতো বানালাম, যেটা দিয়ে ওরা নিজেরাও নিজেদের ওয়েবসাইট ম্যানেজ করতে পারে, সর্ট অফ লাইক শপিফাই। আবার হচ্ছে আমরা আমাদের ইন্টারনাল ইনভেন্টরিজ অ্যান্ড আদার প্রসেসেস মেনটেন করতে পারি। সো ওইটা করতে গিয়ে দেখা যাচ্ছে যে দিনে দিনে শুরুর দিকে ইট ওয়াজ ওকে যে 1000 অর্ডার ইটস ফাইন, বাট হচ্ছে যখন দ্য অর্ডার কাউন্ট started to grow rapidly, তখন দেখা যাচ্ছে যে না, এই মুহূর্তে ইভেন আমরা যেই সর্ট অফ টেকনোলজিটা বানিয়েছি ওইটা দিয়েও আসলে হচ্ছে না। এরপরে উই হ্যাড টু রিথিঙ্ক যে আচ্ছা মনোলিথ সফটওয়্যার আছে, কি করে ভাঙবো। তারপরে ডেইলি দেখা যাচ্ছে যে রাত 2টা পর্যন্ত বসে আমার দেখা যাচ্ছে সার্ভার ক্র্যাশ হয়ে যাচ্ছে, যে রিস্টার্ট মারি। সো অল অফ দোজ থিংস ওয়ার হ্যাপেনিং। সো আস্তে আস্তে দ্য থিং রিয়েলি ওয়ার্ক, যে অনেক প্রবলেম থাকে একটা কোম্পানি আর একটা টেক যদি স্কেল করতে যায়, ইউ নিড টু রিয়েলি ফাইন্ড যে ছোট ছোট প্রবলেম স্টেটমেন্টগুলো কী কী। ধরেন আপনি দেখবেন যে আচ্ছা আজকে বটলনেক হচ্ছে প্রবলি সার্টেন একটা ডেটাবেসের জন্য, অর সার্টেন একটা ডেটাবেসের একটা টেবিলের জন্য। সো ইউ ওয়ার্ক অন দ্যাট প্রবলেম ওই দিন, ইউ ফিক্স ইট ওইটা। এরপরে ফিগার আউট করেন যে ওই প্রবলেমটা যাতে না হয়, হাউ ডু ইউ স্টাবলিশ আ প্রসেস, যে ওই প্রসেসটা যদি চলতে থাকে তাহলে সিমিলার প্রবলেম আর হবে না। সো আস্তে আস্তে দ্য স্কেলিং ইজ দিস বেসিক্যালি, যে ইউ ডোন্ট ওয়ান্ট টু রিয়েলি স্কেল আগে থেকেই, ব্যবসা হওয়ার আগে ইউ ক্যানট রিয়েলি স্কেল। যে যখন ব্যবসা হবে ইউ উইল সি যে হচ্ছে কি কোনো এক জায়গায় আগুন লেগে গেছে, এখন ওই আগুন নিভানোর জন্য হচ্ছে সাম প্রসেসেস নিড টু বি বিল্ড। ওই প্রসেসটা যখন হচ্ছে বিল্ড হয়ে যাবে, ইউ আর স্কেল অটোমেটিক্যালি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। সো আপনারা যেটা বুঝতে পারতেছেন, আপনাদের কারো কোনো দরকার নাই, মানে ফেসবুক এবং এই টুকটাক গুগল শিটস এগুলা দিয়ে কাজ হয়। যদি কোম্পানি বড় হয় তখন আপনাদের কাছে আমরা আসবো। এখন খোদা হাফেজ। না না না, আম কিডিং। সো এরপরে ডেফিনেটলি আমরা এই ব্যাপারে জানতে চাবো অলি আহমেদ ভাইয়ের কাছে, যে আপনি ইন্টেলিজেন্ট মেশিন বানান, আপনি ফেসবুক এবং গুগল স্প্রেডশিট দিয়ে কী করছেন? It cannot work. I'm pretty sure because you work in AI. So, no, please go ahead and আপনার মতো বলেন ভাই, I'm sorry. Again, নতুন করে করলে আগের মতো বোকামিটা করতাম না। আমরা প্রথমে একটা বড় প্রজেক্ট নিয়ে পুরো ধরা খেয়ে গেছিলাম। বিকাশের প্রজেক্টটা দিয়ে শুরু। সো আসলে প্রথম অনেক দিন মানে নাইটমেয়ার ছিল আমার। 22.5 ঘন্টা 23 ঘন্টা প্র্যাকটিক্যালি কাজ করতে হতো। তখন টিম মেম্বার ওরকম ছিল না। সো তখন আসলে যে আপনার যতগুলো অ্যাভেলেবল টুল ছিল, গুগলের বিগ কোয়েরি, আপনার যা যা ছিল আসলে ওগুলো দিয়ে সারাদিন যে লেগোর মতো ওই সুই সুতা দিয়ে সেলাই করে করে আপনার আমরা বিকাশের সাথে আমাদের এগ্রিমেন্ট ছিল যে আমরা 2 ঘন্টা পর পর ওনাদেরকে রিপোর্ট জেনারেট করবো, এআই ইনসাইটসটা জেনারেট করে দিব। সো বাট আমরা কয়েকটা জিনিস শুরু থেকে মেনটেন করছি, নো হিউম্যান ইন্টারভেনশন, সব কিছু অটোমেটেড হয়। বাট যেটা হয়তো ইউজার যারা ছিল, আমরা আসলে থার্ড পার্টি অ্যাগ্রিমেন্টে তখন আমাদের তো অফকোর্স টিম মেম্বার ছিল না। সো আমরা মার্কেট অ্যাক্সেস, সার্চ লাইট, এরকম 21টা এজেন্সির মতো ওনাদের 1000 ফিল্ড ফোর্স ছিল, ওনারা গিয়ে আসলে কাজ করতেন। সো ওই ডেটাগুলোতে আসলে অনেক ইনকনসিস্টেন্সি থাকতো। দেখা যেত যে এআই তো একটা মানে একটা বাচ্চার মতো, ওকে আপনি যা দিবেন ও শিখে একটা আউটপুট দিবে, বাট ওকে যে আমি গার্বেজ দিচ্ছি না, ওই জায়গায় অনেক যুদ্ধ করতে হতো। আমি অন্য একটা জিনিস একটু জাস্ট বলি, হ্যাঁ, আমি ওই স্কেলের ওটাতে আমাদের হার্ড লার্নিং কিছু জাস্ট একটু চট করে শেয়ার করি। নাম্বার 1 লার্নিং, এটা আসলে এখন মনে হয় খুব ইনটুইটিভ, এটাই তো হওয়ার কথা ছিল। আসলে ফার্স্ট লার্নিং হচ্ছে আমার ইউজার আর্কিটেকচার, সিস্টেম আর্কিটেকচারের মতো ভাইয়া পুরা। এটা আসলে পরে দেখি কি অন্যান্য সবখানেই দেখি তাই। নেট আসলে আমাদের যে আমরা ইউজার পার্সোনা করি না, তো আমার আসলে কয় ধরনের ইউজার থাকবে এবং আমি কাদেরকে আসলে কখন কেটার করব না, কে পেমেন্ট করবে না। সো আমরা খুব হার্ড লার্নিং থেকে আসছি। আনফর্চুনেটলি আমরা অনেক কিছু জানতাম না।
বাংলাদেশে বড় বড় ক্লায়েন্টসরা আসলে ওনারা যে ঠিক টাইমলি পেমেন্ট করেন না বা এরকম এনিওয়ে। সো নেটফ্লিক্সও আপনি যেটাতেই দেখবেন যে আপনার বিভিন্ন ধরনের ইউজার আছে। সো নেটফ্লিক্সের কোনো ইউজার থাকবে, ও আসলে এমন ওর অভ্যাস হচ্ছে মাঝে মাঝে সমস্ত লিস্ট দেখবে যে টপ 10 বাংলাদেশে কোনটা রিকমেন্ড করছে, দেখে 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 ও এনা প্রচুর টাইম দিয়ে ব্রাউজ করে তারপর যাবে। আবার অনেক ইউজার থাকবে ওকে যেটা রিকমেন্ড করছে ওটাতেই যাবে। আরেকটা ইউজার থাকবে যে ফেসবুক বা ওর ফ্রেন্ডসরা যাকে রিকমেন্ড করছে তার কাছে যাবে। এখন সো অর্গানাইজেশন আসলে ডিসাইড করতে হবে যে আমি কোন ইউজারদেরকে, আমার ইউজার আর্কিটেকচারটা কী, আমি কোন ভেন ডায়াগ্রামের কোনটা কাকে কখন কী করবো, এটা ওয়ান। সে আমরা আসলে এখন গার্মেন্টস ইন্ডাস্ট্রির ইউজারদের জন্য আসলে একটা এআই স্যুট ইনশাল্লাহ তৈরি করছি। সো এগেন ওখানে আসলে অনেক ধরনের পাচ্ছি, হ্যাঁ, সে সেকেন্ড জেনারেশন থার্ড জেনারেশন গার্মেন্টস ওনার যারা এখন আছেন, বাইরে থেকে পড়াশোনা করে আসছেন, আবার আগ্রহ নিচ্ছেন না, ওনাদেরটা একরকম। কেউ কেউ আছে আনফর্চুনেটলি এখনও যুদ্ধ করে মারামারি করে অর্গানাইজেশন চালান, তারা আরেক রকম। সো ফার্স্ট লার্নিং হচ্ছে ইউজার আর্কিটেকচার ভাইয়া। সেকেন্ডটা হচ্ছে কি, এটা আসলে এইটা একটা ফেজ। স্কেলটা সবসময় আসলে এই কোয়েশ্চেনটা একই রকম থাকবে না। আমার শুরুর স্কেলের প্রশ্নটা একরকম, পরের ফেজের আরেকটা মাইলস্টোন হিট করার পর স্কেলের আসলে প্রশ্নগুলো আরেক রকম, রিকোয়ারমেন্টসগুলো আরেক রকম। আর থার্ড হচ্ছে যে টিমটাকে স্কেল করতে হয় দিন শেষে। এটা আসলে দেখবেন যে হার্ড থিংস অ্যাবাউট হার্ড থিংস, যে হরওয়েটসের যে বইটা আছে ওটা খুব সুন্দর করে বলা। পাঠাও, ShopUp, ওরা যখন ইনশাল্লাহ শুরুর দিকে যখন 20,000 মাত্র বা 10,000 কাস্টমার ছিল তখন যেই টিম লাগছে, এখন যখন লক্ষ লক্ষ ইউজার আসতেছে, লক্ষ লক্ষ রাইটস আসতেছে, একই রকম তো আসলে ওই ক্যাপাবিলিটি রিকোয়ারমেন্টসের ডিফারেন্স। তো ভাইয়া আমরাও শুরুতে আপনার, বাট একটা ছোট্ট ডিফারেন্স হয়েছে আতা বা ইলিয়াসের সাথে। আমি যে বিএটিতে 10 বছর ছিলাম বা আগে, সো আমি আসলে ওইখানে যে গ্রুমিংটা পাইছি, যে একটা ক্যালকুলেটেড রিস্ক নিয়ে কি হবে সেটা বুঝে আসলে কর্পোরেটগুলো কী করে, কর্পোরেটগুলো জেনারেলি খুব রিস্ক অ্যাভার্স হয়। সো আগে থেকে আসলে একটা প্ল্যান করে আমার ফ্যাক্টরিটা এরকম হবে, ডিস্ট্রিবিউশনটা এরকম হবে। সো আমাদের প্ল্যানটা দেবে ওই ব্যাপারটা ছিল আমরা, এবং সেখানে অনেক সময় এগেন সবসময় যে ঠিক হিট করছি তাও তো না, অবভিয়াসলি না, বেশিরভাগ সময় হিট করিনি অনেস্টলি। তো একটা ক্যালকুলেটেড রিস্ক নিয়ে যে কি হতে পারে সেই অনুযায়ী সে আমার কাছে চট করে কেউ এসে বলতেছে 2 সপ্তাহের মধ্যে আমাদেরকে এআই প্রোটোটাইপটা দেখাতে হবে, তখন তাড়াতাড়ি করে পাইথনে বানাই দিচ্ছি। বাট পাইথন ইজ ভেরি এক্সপেন্সিভ, রাইট, কম্পিটিশনলি এক্সপেন্সিভ। সো এরপরে যখন বুঝতেছি যে না উনি আসলে এখন নিবে, পেমেন্ট করবে, তখন অফকোর্স আমরা আবার স্ক্র্যাচ থেকে অন্যভাবে বানাচ্ছি। সো এগেন আমরা এখন যে এলএলএমগুলো লামা দিয়ে করে ফেলতেছি চট করে, বাট পরে তো আসলে আমি তো ওই এপিআই কস্ট, বাংলাদেশের মার্কেট ওই এপিআই কস্ট সাপোর্টই করে না। সো তখন এক একটা ফেজে পার্থক্য যেটা হবে আতা তোমাদের সাথে আমার যেটা মনে হয়েছে শুনে, যে আমরা ওই অ্যাগেন ওই কিছুটা আসলে হয়তো ওই লার্নিং থেকেই আগে থেকে একটু ধারণা করে নিয়েই আসলে এগিয়েছি। সবসময় যেটা কাজে লাগছে তা না, বাট এটা আমি আজকে দেখলাম যে একটা পার্থক্য ছিল। Just to add probably, so it's not always যে একদম ফার্স্ট প্রোডাক্টটা would be different, যে you almost মানে নট নো এনিথিং অ্যাবাউট যে কী হবে, বাট ইভেনচুয়ালি যখন সিমিলার কোনো একটা প্রোডাক্ট বানাতে যাব, ইউ অফকোর্স নো যে ওই টাইমে ইউ উইল নট মেক দ্য সেম মিস্টেক। ফর এক্সাম্পল প্রথম যখন টুলগুলো বানাইছি অথেন্টিকেশন সিস্টেম যেমন ছিল, পরবর্তীতে যখন ইউজ করছি অল দ্য নলেজেস আর প্রবাবলি দেয়ার, রাইট? সো অফকোর্স যে স্লাইটলি ডিফারেন্ট, যে কেউ একদম ফার্স্ট থেকে শুরু করলে যেভাবে স্কেল করবে অ্যান্ড হচ্ছে পরবর্তীতে একইভাবে করবে না। ফ্যান্টাস্টিক, থ্যাংক ইউ সো মাচ অলিয়াদ ভাই এবং আতর ভাই। শাহরুখ ভাই, আপনার কাছে আসবো একই ধরনের কোয়েশ্চেন। আপনারা অনেক রকম টেকনোলজি, অনেক রকম ইন্ডাস্ট্রিতে কাজ করেন। সো এগেন এই যে স্কেলেবলে, মানে সবাই বলে আসতেছেন, আমরা ট্রেন্ডটা দেখতে পাচ্ছি যে ফার্স্টে খুব বেসিক একটা এমভিপি, যেটা ইভেন টেকও এত এক্সপেন্সিভ না, ফাইন। বাট আপনি যখন এই যে লেটস কাম ব্যাক টু দ্য 40,000 বাস ভেহিকেল, আচ্ছা সরি 40,000 ভেহিকেল, বা সো দ্যাটস এ হিউজ নাম্বার অফ ভেহিকেলস, এবং এটা নিশ্চয়ই আপনি একদিনে হয় না, ইউ হ্যাড টু গ্রো। সো হোয়াট আর দ্য চ্যালেঞ্জেস দ্যাট ইউ হ্যাড টু ফেস, মানে আপনি এটা করতে গিয়ে, সো দ্যাট আমরা অ্যাক্সিগনে গিয়ে না করি, যেটা আতর ভাই মাত্র বললেন। To be very honest, what I think is যে আমাদের মানে if I look now at this point of time, 6 months down the line, the product that my customers are going to use will not be the same as what they're using now, right? So we need to constantly understand যে আসলে সামনের দিনগুলোতে কাস্টমার কি চাবে, তাকে আমি কি ডেটা দিয়ে তার ভ্যালুটা, আমার প্রোডাক্টের ভ্যালুটা আমি আরও ইনক্রিজ করতে পারবো এবং আমি ক্যাপচার করতে পারবো। সো আই স্টিল রিমেম্বার যখন আমি বন্ডস্টাইন যখন শুরু করি তখন আমি ইউনিভার্সিটিতে পড়ি, অ্যান্ড দ্য হোল আইডিয়া অফ
বিইং ইন দিস আইওটি সেগমেন্ট, টেলিমেটিক সেগমেন্ট আসলো হচ্ছে একটা খুব সিম্পল প্রবলেম থেকে। তখন বাংলাদেশের নতুন ইয়েলো ট্যাক্সি নামলো, ড্রাইভাররা ট্রিপ দিচ্ছিল, কিন্তু যারা ট্যাক্সিতে ইনভেস্ট করেছে দে ওয়ার নট বিং এবল টু ক্যাপচার দ্য রেভিনিউ। অর্থাৎ ড্রাইভারদেরকে স্যালারি দিয়ে রেখেছে, ড্রাইভাররা দেখা যাচ্ছে যে মিটার অন না করে তারা কন্ট্রাক্টে প্যাসেঞ্জার নিয়ে যাচ্ছে, সো ডে এন্ডে যে ট্যাক্সির মালিক সে টাকা পাচ্ছে না। সো ইট ওয়াজ আ ভেরি ক্লাসিক প্রবলেম যে আমি 20 লাখ টাকা খরচ করে ট্যাক্সি নামাইছি, আমি 1 টাকাও রেভিনিউ ডেলি পাচ্ছি না, হাউ ক্যান আই সলভ ইট? সো উই not necessarily যে we looked into this logistics sector in terms of building a solution to connect vehicles, but we kind of looked into the solution, look into the problem, and একটা জিনিস ডেভেলপ করি যে প্যাসেঞ্জার গাড়িতে উঠলে you will get to know in your ডিভাইস যে আপনার গাড়িতে প্যাসেঞ্জার উঠেছে, এখন গাড়িটা খালি নেই। অ্যান্ড ডে এন্ডে আপনাকে একটা কাউন্ট দিবে যে আপনার এই গাড়িটা টোটাল কতবার প্যাসেঞ্জার নিয়ে ডেইলি ট্রিপ রান করেছে, কত কিলোমিটার করেছে। ইটস আ ভেরি সিম্পল প্রবলেম, একটা সেন্সার কানেক্টেড উইথ আ সার্ভার, একটা কোয়েরি ডে এন্ডে চলতেছে। But when we scaled to 500 taxis across 2 cities, then all challenges started coming in. যে এত মানে পার মিনিটে একটা গাড়ি was connecting 4 times through the socket with the system. এত হিউজ অ্যামাউন্ট অফ ডেটা কীভাবে প্রসেস করবো, রিয়েল টাইম অ্যালার্ট ট্রিগার করতে হবে, ড্যাশবোর্ডে দেখাতে হবে, and all that stuff. So I think from that point to now, having 400 taxis to now having 40,000 vehicles at this point of time, being having multi-purpose, কেউ হয়তো এটা ক্রেডিট স্কোরিংয়ের জন্য ইউজ করছে, কেউ হয়তো এটা তার ফ্লিট ম্যানেজমেন্টের জন্য ইউজ করছে, কেউ হয়তো এটা সেফ ড্রাইভিংয়ের জন্য ইউজ করছে, এক একজনের এক একটা ইউজ কেস। সো you have to necessarily cater to all those use cases in order to make sure that they are active and you can. So আমাদের জন্য যেটা চ্যালেঞ্জ ছিল যে we had to kind of experiment, deploy and then learn what works, what don't work. Right? And still it's the same যে সবসময় যে আমরা জানি যে এই টাইপ অফ টেকনোলজিটা কাজ করবে, নট নেসেসারিলি। বাট ওয়ান থিং দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট ইন টার্মস অফ এই যেটা স্কেলিং আপে যেটা বললাম যে ইলিয়াস যেটা বলছিল যে হোয়াটস ইউর নর্থ স্টার মেট্রিক, ওই মেট্রিকটা কি আমার কারেন্ট ডেভেলপমেন্টটা দিয়ে আমি অ্যাচিভ করতে পারছি কি পারছি না, অ্যান্ড কনস্ট্যান্টলি মেজারিং ইট যে এই ডেভেলপমেন্টটা কি আসলে আমার ওই মেট্রিক্সে যাচ্ছে কিনা। নট নেসেসারিলি যে হোয়াট ওয়ার্কস ফর ওয়ান কোম্পানি উইল ওয়ার্ক ফর ইউর কোম্পানি ইন টার্মস অফ টেকনোলজি, ইউ হ্যাভ টু সামটাইমস বিল্ড your own technology, your own framework, which will necessarily help you get that metrics. Thank you so much. পরিবেশটা সুন্দর না? কোনো হইচই নাই কেন? একটা তালি দেন। থ্যাংক ইউ। সো দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট রাউন্ড অফ কোয়েশ্চেন্স। আমাদের আরও 2টা কোয়েশ্চেনের রাউন্ড আছে, যে মানে যে 2 ধরনের টপিক নিয়ে আমরা কথা বলবো। প্রথমটা একটু মানে ডাইনামামে গেল আর কি, না আই এম কিডিং, বাট উই গট টু লার্ন দ্য বেসিক্স, যে আপনাদের আমাদের প্রথমে আসলেই দরকার নেই, বাট যখন আপনাদের দরকার আছে ওই জায়গাটা নিয়ে আমরা ফার্স্টে কথা বলবো। যে যখন একটা স্কেলেবল প্রোডাক্ট আমরা বানাতে যাচ্ছি, আমাদের টিম সাইজ গ্রো করা লাগে, আমরা দেখতেছি দের ইজ গ্রোথ, আমরা ওই জিনিসটাকে কীভাবে অ্যাড্রেস করি, এই কোয়েশ্চেন নিয়ে আমরা সবার কাছেই আমরা শুনবো। তারপরে আসবো শত শত মিলিয়ন ডলারের ফান্ডিং কেমনে পাই, বাট দ্যাট সেকেন্ড। বাট ফার্স্ট ইলিয়াস ভাই আপনার কাছে আবার আসি। আপনারা যখন পাঠাও এই যে গ্রোথটা আসলো, লেটস সে এই যে 18 মাসের যে সাইকেলটার কথা বললেন, দেন ইউ স্টার্ট হ্যাভিং দ্য গ্রোথ, আপনাদের টিমটা বিল্ড করা, বড় টিম করতে যাচ্ছেন, হোয়াট আর দ্য ইস্যুস দ্যাট ইউ লুক ইনটু, বা আপনারা যখন নতুন হায়ার করতে যাবেন, যে এই যে গ্রো করছে টিমটা, গ্রোয়িং টিমটাকে আপনি অ্যাকোমোডেট করবেন কীভাবে, বা কী ধরনের ক্যান্ডিডেটদেরকে আপনারা খুঁজতেছেন টু ফিট ইন ইউর প্রবলেম, বা প্রবলেম না আমি বলবো যে দ্য হ্যাপি মানে রাইট হ্যাপি জার্নি অফ গ্রোথ অ্যান্ড স্কেল, যেটাই হয়। মানে আই উইশ আই হোপ আই ক্যান কুড মানে গিভ ইউ দ্য কোয়েশ্চেন প্রপারলি, যে কি ধরনের মানুষ হায়ার করতে হবে এটা হলো বলবেন পরে, বাট আগে হলো যে আপনার গ্রোথের সময় আপনারা কিভাবে চিন্তা করেন, বা কি ধরনের মানে হোয়াট ইজ দ্য মাইন্ডসেট, যে আমার যে গ্রোথটা আমি হাউ ডু অ্যাড্রেস দ্য গ্রোথ, দ্যাটস হোয়াট আই এম ট্রাইং টু সে আই গেস ফার্স্ট। অনেস্টলি যখন ওইভাবে গ্রোথ আসা শুরু করে, when you're growing let's say 10% a week, right, over several weeks or 20% a week, 10% week, yeah, that was crazy. হ্যাঁ, তখন you are not really thinking of managing growth. You are thinking of যে আচ্ছা everything is breaking, every piece of tech you have breaks, your customer service is breaking, customers are complaining, drivers are complaining, passengers are complaining, হঠাৎ করে সরকার এসে বলছে যে আরে তোমরা এখানে কি করতেছো, এটা ইলিগাল কাজ করতেছো, ট্রাফিক পুলিশ এসে কমপ্লেনিং, একটু পরে কোনো একটা পলিটিক্যাল পার্টির মানুষজন এসে চাঁদাবাজি করা শুরু করবে। That is the sort of problems that you face, right? And the more that you have to go into is that, you know, how do I just, you know, we call that firefighting mode, right? Because সবখানে একটা আগুন লাগাচ্ছিল, how do you like sort of, you know, put those fire out, right? And
that is also like a happy problem to have. Of all the problems to have, this is a very good problem to have. হ্যাঁ, যে আচ্ছা আমি খুব গ্রো করতেছি এই জন্য আমার সব কিছু ভেঙে যাইতেছে ভার্সেস কিছু গ্রো করতেছে না and I'm thinking of how do I manage my growth even before I have growth, right? So I wouldn't encourage anyone to think about how do you manage growth if you haven't had growth yet. Growthটা হওয়ার পরে you'll find a way. If you have customers, you'll always find a way, right? If you don't have investors and you are like, oh, আমার অনেক কাস্টমার আছে, okay, investor চলে আসবে, right? That's how it works, right? And especially on the talent item, right, as well. যে you have to understand that when we started, আমার বয়স তখন ছিল 25 অথবা 26 বছর বয়স, হ্যাঁ, এবং আমার টিমমেট সবাই হচ্ছে আমার মতোই ছিল, ইয়াং ইউনিভার্সিটি গ্র্যাজুয়েটস আর মাত্র ইউনিভার্সিটি, অনেকে তখন স্কুলেও ছিল, হ্যাঁ, অ্যান্ড উই হ্যাড নো আইডিয়া হাউ টু স্কেল, রাইট? এখন 10 বছর পরে আমি সবাইকে বলতে পারবো আচ্ছা এইভাবে তোমরা স্কেল করতে পারো, কিন্তু তখন আমি জানতাম না যে কীভাবে স্কেল করতে হয়, রাইট? তখন দ্য only thing we could do is to attract other people যারা অলরেডি কিছু একটা স্কেল করে আসছে, হ্যাঁ, যে ভাই আমাকে শিখাই দাও, তুমি প্লিজ আসো, তোমার পায়ে ধরি, তুমি আসো, এসে আমাকে দেখাই দাও কীভাবে এটা স্কেল করতে হবে, right? And I think that's sort of the pipeline that everyone should try to maintain, right? যে once you have reached the point when you are seeing that হ্যাঁ আমার এখন maybe not weekly 10%, maybe monthly আমার 20% করে গ্রোথ হচ্ছে over a 6-month period, over a 9-month period, over a 12-month period, then যে okay, what, হয়তো আমার জন্য একটু বেশি হয়ে যাচ্ছে, maybe তখন I will try to bring in someone who's expert, someone who's much more talented, much more like better trained than I am to do it, right? থ্যাংক ইউ। আপনারা তালি দিতেছেন ভাইবা যে ইলিয়াস ভাই আপনার পায়ে ধরবে যে ভাই আপনার প্রবলেমটা সলভ করে দাও, হ্যাঁ, না হি হ্যাজ বিন দেয়ার ডান দ্যাট, এরকম বাট আমরা ধরতে পারি, বাট গেট রেডি। ওকে, আতর ভাই, কাইন্ড অফ দ্য সেম ইয়ে, আপনি জাস্ট টিমের ব্যাপারে যখন গ্রোথ অ্যান্ড স্কেল থাকে, ভুল হায়ারিং কত করছেন, বা এটা হইতেই পারে বিকজ যেটা ইলিয়াস ভাই বললেন, সো হোয়াট ওয়াজ ইউর জার্নি লাইক, বা ওখানে ইন টার্মস অফ টিম অ্যান্ড ম্যানেজিং দ্য স্কেল অ্যান্ড গ্রোথ। সো স্পেসিফিক্যালি ওরকমই অ্যান্সার হবে যে হচ্ছে ফার্স্ট অফ অল যেটা বলবো, এখন রেট্রোস্পেক্টিভলি যদি চিন্তা করি যে হাউ ইট প্রবাবলি উড হ্যাভ বিন ওয়ার্ক বেটার, বাট আসলে there is probably no right answer, সবাই সবার মতো করে গ্রো করা উচিত। সো স্পেসিফিক্যালি এখানে যেহেতু সবাই ইঞ্জিনিয়ার, প্রবাবলি আমি একটু ইঞ্জিনিয়ারিং ফোকাসড করি। সো 2019-20 দিকে উই অ্যাকচুয়ালি স্টার্টেড টু সি যে হচ্ছে অনেক স্কেল করা লাগবে, ইঞ্জিনিয়ার হায়ার করতে পারতেছি না, এরকম একটা অবস্থা। সো ওয়ান অফ দ্য ফার্স্ট থিং আমরা যেটা করছিলাম, যে সবাই অভ্রর ক্রিয়েটারকে মনে হয় চিনেন, যে মেহেদি ভাইকে হচ্ছে উই হায়ার্ড 2018 সালে টু স্কেল হচ্ছে ইঞ্জিনিয়ারিং টিম আর কি। সো ফার্স্টেই যেটা পাইছি যে উনি ওনার আশেপাশে যত ভালো ইঞ্জিনিয়ার আসছে সব নিয়ে আসছে ওনার সাথে। সো দ্যাট গেভ আস আ বেসিক্যালি ইনিশিয়াল sort of boost in terms of engineering hiring, and also started to establish our হচ্ছে ইঞ্জিনিয়ারিং কালচার। যেমন সাবির ভাই আছে, সাবির ভাই বলতে পারবে যে হচ্ছে ওয়ান অফ দ্য থিং যেটা ছিল ফার্স্টে আমাদের, যে প্রথম দিনেই হচ্ছে প্রোডাকশনে কোড যেতে হবে একটা ইঞ্জিনিয়ার জয়েন করার পরে। সাম অফ দোজ থিংস বেসিক্যালি উই ট্রাই টু পুশ, যে উইল ইটারেট রিয়েলি ফাস্ট অ্যান্ড হচ্ছে product driven growth যেহেতু, so will basically and কালচারটাও আসলে আস্তে আস্তে চেঞ্জ হয়, যে ওই টাইমে ইট ওয়াজ যে ব্রেক করলে সমস্যা নাই, সার্ভার একটু ডাউন হলে উইল অ্যাপোলোজাইজ টু দ্য কাস্টমার অ্যান্ড ইট উড বি ওকে, বাট এখন ইটস প্রবলি নট ফাইন। এখন যদি হচ্ছে সার্ভার ডাউন থাকে, আমার ইন্টারনাল টিমই হচ্ছে বলবে যে ভাই আজকে যেহেতু এটা ডাউন, সো এই রেভিনিউ টার্গেট হচ্ছে আমি নিব না। সো হচ্ছে এইরকম ব্যাপার স্যাপার। সো বাট দি
আইড সে যে আরেকটা থিং যেটা বলবো যে অফকোর্স এক্সপিরিয়েন্স মানুষজন হায়ার করলে দ্যাট উইল এবং ওরা যদি আসলে ফিট করে কোম্পানির সাথে দে উইল সলভ আ লট অফ প্রবলেম যেগুলো হচ্ছে আদারওয়াইজ ফাউন্ডারকে নিজেকে করতে হবে। দি আদার থিং আমি যেটা বলবো যে হায়ারিং গুড পিপল, ফ্রেশ পিপল, ইয়াং ব্লাড হচ্ছে শুরুতে, যারা হয়তো 2 বছর 3 বছর কোম্পানির সাথে কাজ করলে দে বিকাম পার্ট অফ দি কোম্পানি ডিএনএ, এবং পরবর্তীতে দে বেসিক্যালি ড্রাইভ দ্য কোম্পানি ফিউচার। যদি বলি যে একটা ফাউন্ডার ক্যানট গ্রো হিমসেলফ, রাদার ওই এমপ্লয়িগুলা যারা রিয়েলি কালচারটুকু হচ্ছে অ্যাবজর্ভ করে, দে ড্রাইভ দ্য কোম্পানি হচ্ছে ফরওয়ার্ড। সো বিল্ডিং দোজ পিপল লাইক ইয়াং পিপল যারা ওদেরকে ট্রেন করা। আমাদের ইঞ্জিনিয়ারিং টিমের কথা যদি বলি যে উই স্পেসিফিক্যালি এভরি ইয়ার ডিসেম্বর নাগাদই হচ্ছে উই ইউজ টু হায়ার 20 থেকে 25 জন হচ্ছে ট্যালেন্টেড ইন্টার্নস। আলটিমেটলি ওইখান থেকে দেখা যাচ্ছে যে একটা সিগনিফিক্যান্ট চাঙ্ক অফ আমাদের ইঞ্জিনিয়ারিং টিম হচ্ছে বিল্ড হতো। সো এই মুহূর্তে যদি বলি যে অলমোস্ট হাফ অফ মাই ইঞ্জিনিয়ারিং টিম ইজ লাইক দ্যাট, যারা হচ্ছে 2-3 বছর কোম্পানিতে কাজ করে নাও দে হ্যাভ বিকাম এক্সপার্ট অন দেয়ার ডোমেইন আর কি, যে ওই মডিউলটা দিয়েও যারা কয়েক বছর আগেই জয়েন করছিল। থ্যাংক ইউ। আমাদের সময় একটু কমে আসছে। আমরা এই এইচআর বা এই রিলেটেড টপিক যেহেতু একই ধরনের ইয়াতে যাচ্ছে, আমরা একটু তাহলে এখন অলিয়াস ভাই আপনার কাছেও যদি আসবো, মানে বাট লেটস টক অ্যাবাউট দ্য ফান্ডিং অ্যাসপেক্টস। মানে এটা যদিও ইলিয়াস ভাই এবং আমরা মানে হান্ড্রেডস অফ মিলিয়ন্স, আই এম জোকিং, বেটার না এটা বলবেন, বাট আপনি যদি কুইকলি কিছু অ্যাড করার থাকে জাস্ট 1-2 মিনিটে আপনি একটু অ্যাড করে দেন। শাহরুখ ভাইও একটু রাইট। শিওর। আমার ফার্স্ট থিং হচ্ছে যে কস্ট। আমরা প্রথম যে বাড়িটা খাইছি ভাইয়ারা, আমরা ওই যে স্কেল আপের কথা বলতেছি তো, সো আমরা খুব আন্তরিকভাবে খোলামেলা সবাই খুব ওই যে এম্পাওয়ারশিপ ওনারশিপ নিয়ে কাজ করতেছিল। বাট এর মধ্যে একদিন হলো কি ভাইয়া, ওই আমাদের একটা ভাইয়া দেখা গেল একটা ওই মেশিন লার্নিংয়ের আমাদের হচ্ছে বড় বড় ক্লাস্টার আসলে রেন্ট করতে হতো। 40টা নোডের একটা ক্লাস্টার ছিল AWS এর, এক রাতের মধ্যে $44,000 একটা বিল উঠে গেছে। ওটা আসলে পুরাটাই রিডান্ডেন্ট। তো মানে এটা তো প্রশ্নই ওঠে না। এনিওয়ে, বাট AWS টিমের কাছে আমরা গ্রেটফুল, কিছুটা কমাইছে ওরা, রাফলি অ্যাবাউট 50% একটু বেশি। পরে কিন্তু আমাদের $21,000 দিতে হয়েছে। সো দ্যাট ওয়াজ এ হিউজ লার্নিং, যে আসলে যখন যে এরকম স্কেল করি ভালো লাগা ভালোবাসা থেকে অনেক কিছু করা যায়, বাট কস্ট আসলে এমন একটা জিনিস ব্যাঙ্ক অ্যাকাউন্টের মতো। সো আমি এটা সবাইকে আন্তরিকভাবে বলবো যে এটা একটু খেয়াল রাখতে। ইনফ্যাক্ট আমাদের পরে আরও একবার এরকম একটা হিট খাইছি, বাট এগেন ওটা ছিল $2,000, বাট স্টিল দিস ইজ অ্যান এরিয়া যেটা আসলে আমরা অফেন মিস করি। সেকেন্ড হচ্ছে টিম মেম্বাররা। হ্যাঁ, তো ওই আনফর্চুনেটলি একদম শুরুর দিকে আমি একটা খুব শকিং একটা জিনিস দেখলাম, যে টিম মেম্বার থেকে নিয়ে আসতেছে, বাট আনফর্চুনেটলি এখানে আসলে ওই যে জেলাসি বা খুব কম্পিটিটিভ এনভায়রনমেন্ট থাকলে যেটা হয়, এমন হয়ে গেল। আনফর্চুনেটলি আমার মনে হয় যে খুব ট্যালেন্টেড একটা ভাইয়া, হ্যাঁ, ও একদম অনেকগুলো অ্যাওয়ার্ডে জেতা, ও বেচারা মাসের একাধিক মাস হয়ে যাচ্ছে ওর টিম ওকে আসলে কাজ দিচ্ছে না। আমরা তারপরে যেটা করলাম, স্ট্যানফোর্ডের একটা টিমের সাথে কোইন্সিডেন্টালি কানেক্ট করা হয়েছে ভাইয়া, স্ট্যানফোর্ডের সিএসের, ওখানকার খুব ইয়াং, ওদেরকে আমি কানেক্ট করছি যে দেখো আমাদের ওই এআই টিমটার ক্যাপাবিলিটিগুলো তোমরা একটু অ্যাসেস করে দেবা, প্রত্যেকটা মানুষকে ধরে ধরে তুমি কোয়ার্টারলি অ্যাসেস করবা, এবং আমাকে তুমি ডাক্তারের মতো হ্যাঁ হেলথ কার্ড দিবা। সো ওরা মানে আলহামদুলিল্লাহ খুবই গ্রেটফুল, ওরা ওই সময় রিসার্চ করতেছিল। ওরা তখন আমাদেরকে আমি বলছি অর্কেস্ট্রার মতো তোমাকে বলে দিবে, একটা অর্কেস্ট্রায় যেমন 2 জন পিয়ানিস্ট থাকে বা 1 জন পিয়ানিস্ট থাকে, 4 জন বা 6 জন ভায়োলিন থাকে, চেলো প্লেয়ার থাকে, আমাদের যে ধরনের প্রবলেম আছে আমার আসলে কী ধরনের এআই স্ট্রেংথ লাগবে। এগেন ওরাও অনেক এক্সপেন্সিভ ছিল, $40,000 চাইলো, আমরা অনেক রিকোয়েস্ট করে $20,000 নামলো। আমি বলি জাস্ট ওই লার্নিংটা যেটা লাভ হয়েছিল, আমরা প্রবলেমটা একটা ব্রেকডাউন করছিলাম 3টা টুকরা করে। একটা হচ্ছে যে ভাইয়া সব ইঞ্জিনিয়ারদেরকে আমরা হচ্ছে ওই সলিউশন ডিজাইনটা কীভাবে করতেছে ওইটার জন্য কোডিলিটি একটা প্ল্যাটফর্ম আছে, একটু এক্সপেন্সিভ, $50 করে নেয়, ওটা দিয়ে করছি। আর এইটাতে যেটা করছিলাম যে স্ট্যানফোর্ডে ওদেরকে বলছিলাম যতজনই অ্যাসেস করুক, দিন শেষে আমার সাকসেসফুল ক্যান্ডিডেট যে সেইটা অনুযায়ী আমি তোমাকে $2,000 দিব। বাট আসলে আমাদের বেটার রেজাল্ট দিচ্ছে হচ্ছে কালচারাল অ্যাসপেক্টসটা। আমরা দেখলাম যে আমাদের যেই টিম মেম্বাররা আসলে আসবে, আমরা ওদেরকে বলতাম যে ভাই তুমি অ্যাটলিস্ট 3 জন আমাদের টিম মেম্বারের সাথে গল্প করবা, আমাদের যেই ক্যান্ডিডেটসই আসুক, যেই ট্যালেন্টসই আসুক। সো এটা ওর রেসপন্সিবিলিটি হতো, আমরা পুরো ফোন নাম্বারের লিস্ট দিয়ে দিতাম। সো ওরা আমাদের যে কোনো 3 জন টিম মেম্বারের সাথে গল্প করবে, জুমে হোক কফি শপে হোক, গিয়ে ওই টিম মেম্বাররা পরে আমাদেরকে বলবে যে ওর হাংরি মনে হয়েছে কিনা, ওকে কোলাবোরেটিভ মনে হয়েছে কিনা।
ওইটা আমরা ম্যান্ডেটরি করলাম, ডাজেন্ট ম্যাটার যে তুমি আসলে কত স্কোর করছো কোর্ডিনেটিতে বা ওয়ার্কেরাতে। আমি বলবো ভাই আমার পার্সোনাল লার্নিং হচ্ছে এই দুইটা আমি নিব, যদি আমি নতুন করে করি বা ছোটো ভাই বোন তোমাদেরকে বলি। একটা হচ্ছে কস্ট সামথিং, আসলে এটা যেহেতু আমরা অ্যাফ্লুয়েন্ট না, হ্যাঁ আমাদের তো আসলে হঠাৎ একটা বড় এক্সপেন্স হয়ে গেলে দিন শেষে তো পে করতেই হবে, আমরা তো আর পচা না যে পালাই যাবো দিব না। আর সেকেন্ড হলো যে কালচারাল ফিটনেসটা, ওইটা আসলে খুব বেশি, যেটা আতাও বলতেছিল যে ওরাই পরবর্তীতে ধরে রাখবে, সো আমাদের জন্য ওইটা খুব কাজে লাগছে। থ্যাংক ইউ সো মাচ। আমাদের সময় প্রায় শেষ। শাহরুখ ভাই আপনি যদি জাস্ট একটা কিছু, হ্যাঁ Right. So I'll try to focus rather than my story. আমি কিছু রিলেটিভ বলি। Just two numbers. বাংলাদেশে প্রতি বছর 25,000-এর কাছাকাছি, জাস্ট আপনাদের জানার জন্য, ফ্রেশ ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েটস প্রডিউস হয়। আর আমার ইন্ডাস্ট্রি কনজিউম করে অ্যারাউন্ড 8,000। সো দের ইজ আ ক্লিয়ার, আমরা যতজন মানুষ ইঞ্জিনিয়ারিং পড়ে বেরোচ্ছি আর জব মার্কেট যা কনজিউম করছে, দের ইজ আ ক্লিয়ার ডিসপ্যারিটি। আমি অ্যাজ আ রিক্রুটার মার্কেটে যে জিনিসটা সবসময় দেখি ওয়েন উই গো টু রিক্রুট ফ্রেশ রিসোর্সেস ইজ দ্যাট আমাদের হয়তো ইঞ্জিনিয়ারিং নলেজটা অনেক ভালো থাকে, বাট ওয়ান থিং দ্যাট উই অলওয়েজ ল্যাক ইজ কমিউনিকেশন অর আন্ডারস্ট্যান্ডিং অফ হোয়াট প্রবলেম উই আর ট্রাইং টু সলভ। দের ইজ আ ডিফারেন্স বিটুইন কোডার, প্রোগ্রামার অ্যান্ড problem solver. So আমি কোডিং ভালো পারতে পারি doesn't necessarily mean that I'm a good problem solver. So it's important that beside being a good programmer or a coder, you also learn how to become a good problem solver in terms of understanding, so that আপনার কাজ করার capacity or আপনার employability probability হয়তো increase করবে. Another thing that I quickly want to touch upon is, I know that you have highlighted about investments and funding, is that আমরা জানি যে এখানে আপনাদের থেকে অনেক স্টার্টআপ এন্টারপ্রেনার বের হবে, অ্যান্ড অনেকেই আপনারা হয়তো অ্যাঞ্জেল ইনভেস্টমেন্ট বা পরবর্তী সিরিজের ফান্ডিংগুলো নেওয়ার জন্য, পিসিসের ফান্ডিংগুলো নেওয়ার জন্য যাবেন। ইটস অলওয়েজ ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড হোয়াটস ইউর ইনভেস্টার ফাউন্ডার ফিট, রাইট? অ্যান্ড অলওয়েজ you should look for smart money rather than dumb money. Means that you should take in investors who can open doors for you rather than just giving you the money. So these are the two things that I wanted to highlight. Thank you. Oh, thank you so much. Our time's up. It has been a long, not long, but very educative আমি বলবো, কারণ আমাদের আসলে যেটা শিখছি, আমি যদি বলি যে লেটস নট, মানে ঘোরার আগে গাড়ি ছুড়ে না দিই। সো এই কথাটা বলে আমরা হয়তো ডিসকাশন সেশনটা করবো এবং শেষ করতে যাচ্ছি, এবং আপনাদের কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার পার্ট আমরা শুরু করতে যাচ্ছি। কোন মার্কেট তুমি টার্গেট করতেছো? সো আমি বলবো যে গ্লোবাল মার্কেটটা টার্গেট করা উচিত। হ্যাঁ, অফকোর্স আমরা ভালোবাসা থেকে বাংলাদেশের জন্য কাজ করবো। সো গ্লোবাল মার্কেটে না এখন সার্টিফিকেশনটা খুব জরুরি। সো ওই ক্লায়েন্টস, আমি জাস্ট তোমাদের কতগুলো নাম্বার বলি, AWS সার্টিফাইড বা গুগল সার্টিফাইড হোক, মাইক্রোসফট সার্টিফাইড যেটাই হোক, এআই অ্যাটলিস্ট আমাদের ফিল্ডেরটা বলতে পারি, পার আওয়ার আসলে $100 হচ্ছে কেউ সি গ্রেডের মানুষজন পাচ্ছে পার আওয়ার। তোমার $500, আমাদের কাছেই নাইকির সিএমও কাজ নিয়ে এসেছিল, পার আওয়ার $600 পে করতে রাজি ছিল যদি সার্টিফাইড লোকজন থাকে। সো আমি বলবো যে ওই সার্টিফিকেশনের একটা ভালো বুদ্ধি ওটাই হতে পারে। সো গ্লোবাল ওই ক্লাসিফাইডসগুলো দেখে, হ্যাঁ ওই সার্টিফাইড ট্র্যাকশনসগুলোতে ওরাই আসলে ওখানে কী চাচ্ছে, এবং ওইখানে কিন্তু ওটা খুবই করে আসবে যে ওই প্রশ্নগুলোই দেখবো পরীক্ষায় তোমার কেস স্টাডি টাইপের কোয়েশ্চেন থাকে। সো তোমার কিন্তু আসলে অ্যাকচুয়াল সলভার হতে হবে। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট কোয়েশ্চেন প্লিজ। ওকে, 1 2 3 4 জনের হাত দেখছি। মাইক এনি ফাইন, 2 হাত উঠেছেন যেহেতু আপনার কাছে আই গেস। এরপরে আবার সবাই 2 হাত 2 পা উঠানোর চেষ্টা করেন না। ওই যে পাশে। ভাই আপনারটাই খুব সম্ভবত লাস্ট কোয়েশ্চেন, ভালো একটা কোয়েশ্চেন করেন। হ্যালো, আমি আরিফ বিল্লাহ। আমার প্রশ্ন ইলিয়াস ভাইয়ের কাছে, যে পাঠাওয়ের আইডিয়া আপনার মাথায় কিভাবে আসলো? আমার বেসিক্যালি 3টা প্রশ্ন। অ্যান্ড আমার দ্বিতীয় প্রশ্ন, এই নতুন আইডিয়া কিভাবে পাওয়া যায়? আমরা জানি যারা আইটি ব্যাকগ্রাউন্ড থাকে তারা আইটি বিষয় নিয়ে ভাবে, যারা বিজনেস ব্যাকগ্রাউন্ড থাকে তারা ব্যবসা নিয়েই ভাবে। তো নতুন আইডিয়া কিভাবে পাওয়া যায়? অ্যান্ড আমার শেষ প্রশ্ন, একটা আইডিয়াকে কিভাবে বাস্তবে রূপ দেওয়া যায়? কারণ এখানে একটা অর্থনৈতিক টাকার একটা বিষয় আছে এবং মানুষজন সবকিছু মিলে একটা বড় সবকিছু লাগে। ভেরি গুড কোয়েশ্চেনস, থ্যাংক ইউ। সো প্রথম প্রশ্নটা হচ্ছে আইডিয়াটা কিভাবে আসলো। অনেস্টলি আইডিয়াটা আসলো আমার ট্রাফিক জ্যামে বসে বসে। And again, like in context, like 2013-14, তখন কিন্তু রাস্তাঘাটের জ্যাম আর এখনকার চেয়ে আরও বেশি ছিল। তো এখন তো ফ্লাইওভারগুলো অলরেডি বিল্ট আপ অ্যান্ড মানুষজন ইউজ করছে, তখন মাত্র ফ্লাইওভারগুলো বিল্ড হচ্ছিল। অ্যান্ড আই রিমেম্বার যে
যে রামপুরার একটা ফ্লাইওভার এবং মালিবাগ ফ্লাইওভারটা ক্রস করে আমার প্রত্যেকদিন ইউনিভার্সিটি যেতে হতো। ইট ওয়াজ আ পেইন। অ্যান্ড আমি সবসময় আমি বাসে যেতাম এবং আমি দেখতাম যে মোটর বাইকগুলো জুম করে চলে যাচ্ছিলো। হ্যাঁ, অ্যান্ড দ্যাট ওয়াজ ইন্টারেস্টিং, বাট অলসো অ্যান্ড আমি এটা বলবো না যে এই আইডিয়াটা একদমই খুব ইনোভেটিভ একটা আইডিয়া, রাইট? I was always very tech focused. I wasn't also like not a coder, but I was a sort of high tech person. And what I always used to do is read up on technology. And আমার হবির মতো আমি টেক ক্রাঞ্চ, টেক ইন এশিয়া এবং বিভিন্ন টেক পাবলিকেশন পড়তাম। সো ইভেন দো 2013-14 তখনও উবার বাংলাদেশে নাই, রাইট? আমি তখন কখনো বিদেশে যাই নাই, রাইট? কিন্তু আমি দেখতেছিলাম যে আচ্ছা উবার বলে একটা জিনিস আছে যেটা অন্য মার্কেটে আছে। আমি দেখতেছিলাম যে আচ্ছা যে আশেপাশের মার্কেটে, যে সিঙ্গাপুর মার্কেটে গ্র্যাব বলে কিছু একটা আছে, ইন্দোনেশিয়ার মার্কেটে গোজেক বলে কিছু একটা আছে। হ্যাঁ, এবং আমি ভাবতেছিলাম যে আচ্ছা ওই মার্কেটে এসবগুলো আছে, বাংলাদেশ মার্কেটে তো এগুলো নাই। কিন্তু বাংলাদেশ মার্কেটে তো এই যে এতগুলো বাইক এই ট্রাফিকের মাঝে চলে যেতেছে, রাইট? হয়তো উবার, আমার ধারণা ছিল উবার বাংলাদেশে কোনো কাজ করবে না কারণ ট্রাফিক এত, রাইট? কিন্তু মোটর বাইক হয়তো কাজ করতে পারে। সো এই জাস্ট দুইটা জিনিস আমি একটা ছিল যে আই লার্ন সামথিং অনলাইন, যে দেশের বাইরে কি কাজ করতেছে এবং যেটা দেশে নাই, রাইট? এবং ওইটা কিভাবে আমি দেশে আনা যায়। সো ইট ওয়াজ সর্ট অফ আ কম্বিনেশন অফ দিস থ্রি থিংস। I will never say that Pathao is a very innovative and unique idea. It's not. But we saw a market need. And অনেক সময় আমি দেখি যে বাংলাদেশের মানুষ এখানে আমরা অনেক ইনোভেটিভ অনেক কিছু আমরা আনতে চাই, রাইট? I generally think that there is always a risk of trying to create something new where that doesn't exist. কারণ একটা নতুন কিছু আনা, there is a risk of innovation as well. অনেক নতুন ইনোভেটিভ জিনিস কিন্তু ফেল করে, রাইট? এর চেয়ে হচ্ছে যে আচ্ছা যে জিনিসটা অন্যখানে কাজ করতেছে সেটা কিভাবে প্রুভেন সর্ট অফ বিজনেস মডেল, প্রুভেন মার্কেট মডেল, ওইটা কিভাবে আমরা বাংলাদেশের জন্য এই মার্কেটের জন্য নিয়ে আসতে পারবো অথবা অন্য মার্কেটের জন্য নিয়ে আসতে পারবো। I think that is sort of a better way of approaching this. I think that answers first two of your questions. And the third question is, how do you actually start with very low or no budget? অ্যান্ড ভাই আমি কিন্তু স্টার্ট করেছিলাম যখন আমি ইউনিভার্সিটিতে ছিলাম, আমার কোনো বাজেটই ছিল না। যেটা বললাম প্রথমে আমি শুরু করেছি একটা ফেসবুক গ্রুপ দিয়ে, রাইট? ইট ওয়াজ জাস্ট মি অ্যান্ড আমার দুইটা ফ্রেন্ড মিলে আমরা শুরু করেছি। হ্যাঁ, আমি বললাম যে প্রথমে পাঁচটা বাইক ছিল না, দ্যাট ওয়াজ আ লট লেটার, রাইট? প্রথমে ইট ওয়াজ জাস্ট এ কাপল অফ স্টুডেন্টস দ্যাট আই গট, যে আচ্ছা তুমি আমার ডেলিভারি করে দাও, আমি তোমাকে একটু একটু করে টাকা দিব। আই থিঙ্ক উই স্পেন্ড আ লট অফ টাইম এগেন, লাইক আই নো যে এই টিম অডিয়েন্সে অনেক ইঞ্জিনিয়ার্স, অনেক কোডার্স, অনেক আইটি এনথুজিয়াস্ট আছে। আই উইল সে যে আইটি ইজ নট গোয়িং, it is not going to it is going to solve a problem for you, but after you figure out distribution, right? কিভাবে আগে কাস্টমার আনতে হবে সেটাকে ভাবতে হবে, এবং একটা কাস্টমার আনার জন্য কিন্তু একটা ফেসবুক গ্রুপ ইজ এনাফ, রাইট? কাস্টমার এখন মানুষ কিন্তু ওই যে ইনস্টাগ্রাম পেজ দিয়েও কিন্তু মানুষের কাস্টমার আনতেছে, right? So it doesn't take a lot to get your first couple of customers. Tarpore you build the tech depending on what the customer needs. If you build the tech prothome, of course you'll run out of all your money very very quickly. So don't do that. Figure out getting customers first. Get prothome 100 টাকা, prothome 1000 টাকা, প্রথম 10000 টাকা ব্যাংকে আনো, তারপরে ফিগার আউট যে এখন হচ্ছে আমি এটা টেক বানাবো এবং এই টেকটা এটা সলভ করবে। থ্যাংক ইউ। ধন্যবাদ ভাই, আপনাকে অনেক সুন্দর করে উত্তর দিয়েছেন। আরো বিশেষভাবে আপনাকে ধন্যবাদ জানাই যে আপনার একটা চিন্তাধারার মাধ্যমে বাংলাদেশের বিশেষ করে ঢাকার মানুষের চলাচলের জীবনযাত্রা অনেক সহজ হয়ে গিয়েছে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আমাদের প্রায় আমরা শেষের পথেই, এবং শুধু একটা স্পেশাল একটা কোয়েশ্চেন আছে, আমি ওই কোয়েশ্চেনটা নেব খুশবু আপুর কাছ থেকে, ইন্টারঅ্যাক্টিভ কেয়ারসের চিফ অপারেশনস অফিসার।
থ্যাংক ইউ এভরিওয়ান আমাকে কোয়েশ্চেনটা করার সুযোগ দেওয়ার জন্য। এত এত ফাউন্ডার্স দেখে আসলে আমি আমার লোক সামলাতে পারিনি আজকে কোয়েশ্চেন্স করার। কোয়েশ্চেনটা শুধু আমার না, আমি বেশ হোপফুল যে যারা মানে আপনারা ফাউন্ডিং মেম্বার যারা আছেন বা যারা আজকে এখানে স্টার্টআপের ফাউন্ডার্স আছেন সবাই কোয়েশ্চেন অ্যান্সারটা জানেন। এই কোয়েশ্চেনটা করা তাদের জন্য যারা সামনে কিছু স্টার্ট করতে চায়। আমি তাদের হয়ে আজকে তাদের প্রতিনিধি হয়ে আমি কোয়েশ্চেনটা করতে চাই। ফার্স্ট অফ অল হচ্ছে মানে এখন যখন আমরা স্টার্টআপ সিনারিওটা দেখি মোস্টলি হচ্ছে সবাই সবার মাঝে একটা মানে ধারণা যে হ্যাঁ আমার স্টার্টআপ করতে হলে আমার টেকটা আসতে হবে, টেক ইজ আ মাস্ট, টেক থাকতেই হবে। তো আমি আসলে আপনাদের কাছে আমার কোয়েশ্চেন যে টেক ছাড়া বা টেক কতদিন পর্যন্ত আমি মানে আমার প্রোডাক্ট মানে টেক ছাড়াও কীভাবে স্টার্টআপ করা যায় বা স্টার্টআপ যদি আমি টেক ছাড়া করতে চাই বা কীভাবে আমার বিষয়টা শুরু করা উচিত বা পরবর্তীতে স্কেল করার ক্ষেত্রে আমার টেকটা কতটা ইম্পর্টেন্ট, এটা হচ্ছে আমার একটা কোয়েশ্চেন। সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে যদি যেহেতু আপনারা এখানে অনেকেই আছেন যারা গ্লোবাল ফাউন্ডার্স, গ্লোবালি হচ্ছে আপনারা স্টার্টআপ অনেকদিন ধরে রান করছেন, সো গ্লোবাল ফাউন্ডার্স বা গ্লোবাল স্টার্টআপ রান করার ক্ষেত্রে বা বিল্ড করার ক্ষেত্রে আমার কোন কোন ক্রাইটেরিয়াগুলো দেখা উচিত বা কোন জিনিসগুলো আগে মাথায় রাখা উচিত এবং সেই অনুযায়ী আমার সামনে হচ্ছে প্ল্যানিংটা করে আগানো উচিত এই জিনিসটা। অ্যান্ড থার্ড কোয়েশ্চেন ইজ চুজিং ইউর কো ফাউন্ডার, হাউ টু চুজ ইউর কো ফাউন্ডার ওয়াইসলি। এই তিনটা কোয়েশ্চেন আমার থাকবে আজকে আপনাদের ফাউন্ডারদের প্রতি যারা সামনে ফাউন্ডার্স হতে চান তাদের পক্ষ হয়ে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ফর দ্য ওয়ান্ডারফুল কোয়েশ্চেন। আমি শাহরুখ ভাইয়ের কাছ থেকে শুরু করি, একটা একটা করে অ্যান্সার। আপুর তিনটা কোয়েশ্চেন ছিল, বাট প্রথম কোয়েশ্চেনটা মনে হয় আমরা প্রথমে কভার করে গেছি মোটামুটি, যে স্টার্ট ভেরি স্মল। ইলিয়াস ভাই যদি ফেসবুক গ্রুপ দিয়ে পুরো দুনিয়া কাঁপায় দিতে পারে আমরাও পারবো, মানে হওয়ার কথা। গেট দ্য মানি রোলিং, ওইটা খুব ফার্স্টের কোয়েশ্চেনটা আমরা মানে ডিফিকাল্ট না করি যে 100 টাকা করে আনান ইনকাম করেন। 100 টাকা ইনকাম করা নট সো ইজি, আরেকজনের পকেট থেকে টাকা বের করা চিন্তাই করা ইজিয়ার, ওইটা করেন না। বাট লেটস গো টু শাহরুখ ভাই আপনার সেকেন্ড কোয়েশ্চেনটা নিয়ে, এবং পরে আবার আমরা শেষ করবো সবার কাছ থেকে একটু শুনে আর গ্লোবাল স্টার্টআপ জার্নিতে আমার আই এম স্টিল লার্নিং ফ্রম দ্যাট কার্ভ যে হাউ টু এক্সপ্যান্ড গ্লোবালি। কিছু কিছু মার্কেটে আমাদের কিছু ফুটপ্রিন্ট আছে, বাট আই থিঙ্ক হোয়াটস মোর নেসেসারি ইজ কোন মার্কেটের আপনার প্রোডাক্ট মার্কেট ফিটটা আছে এবং কোন মার্কেটের ইকোসিস্টেম ইজ রেডি ফর ইউ টু এক্সপ্যান্ড ইউর প্রোডাক্ট। সো এটা ইটস ভেরি ইম্পর্টেন্ট। নট অল মার্কেট ইজ দেয়ার, নট অল মার্কেট ইজ ওকে ফর ইউ টু এক্সপ্যান্ড। আর থার্ড কোয়েশ্চেনটা বলবো কো ফাউন্ডার, সেটা হচ্ছে যে পিওর লাক। So I was lucky that I have my school friend as my co-founder. So I think it's purely luck. Thank you. প্রবলেমটা আপু গ্লোবাল হতে হবে। হ্যাঁ, সো যদি আপনার প্রবলেমটা ওরকম হয়, সো আমাদের যেমন বাইরে থেকে প্রচুর ক্লায়েন্টস আসছে, সো ওই যে আমরা যে প্রোডাক্টটা দিচ্ছি সেই প্রোডাক্টের ইউনিভার্সাল অ্যাপেল যদি থাকে সেখানে। আর শাহরুখ যেটা বলছে ওইটি দেখেন আজকে বড় বড় অর্গানাইজেশনসগুলো এমএনসিগুলো বা বাংলাদেশের লোকাল লার্জ কর্পোরেটসগুলো ওরাও তো কয়টা দেশেই বা যেতে পারছে বা যাচ্ছে। আমরা এমনি যেটা দেখছি ব্র্যান্ডটা একটা বড় ব্যাপার। আমাদের একটা ক্লায়েন্ট ছিল ইউএসএর, ওরা আমাদের সাথে ফার্স্ট 32 লাখ টাকা পেমেন্ট করার পর রিয়েলাইজ করছে আমরা বাংলাদেশি, আমরা ইন্ডিয়ান না, সাথে সাথে কাজ বন্ধ করেছে। $3.2 মিলিয়ন ওয়ার্ক অর্ডার ছিল, কারণ ও তখন বাংলাদেশ ব্যাংকে যে হাইস্টটা হয়েছে তারপরে বাংলাদেশে আর ডেটা শেয়ার করতে সে রাজি না। সো এখন এইসব অ্যাকসেপ্টেন্স এই ব্যাপারগুলো খুব জরুরি। সো আপনাকে আসলে ব্র্যান্ডটা ওই ক্রেডিবিলিটির পার্টগুলো এগুলোতে সলভ করতে হবে। সে আজকে আপনি আপনার একটা অজানা একটা দেশ থেকে হয়তো বেশি জিনিস কিনবেনও না। আর লাস্টটা যেটা আমি ঠিক লাখ বলবোই না, আমি জাস্ট বলবো এটা আসলে আপনাকে অনেক পরিশ্রম করতে হবে। এটা কনটেক্সচুয়াল, সে সবাই না তো ভালো কোফাউন্ডার নিতেও পারবে না। আমি হয়তো খুবই ইমোশনাল, খুব সেন্সিটিভ, আমার জন্য হয়তো খুব পারফেক্ট ফিট লাগবে বা ক্লোজ টু পারফেক্ট ফিট লাগবে। আরেকজন আসলে হয়তো অনেক মেন্টালি অনেক স্ট্রং, ওর ইমোশনাল কোয়েশ্চেন রয়েছে, ও হয়তো অনেক ধরনের একাধিক যে ক্যাটাগরির কোফাউন্ডার নিতে পারবে। সো এটা ভাই আপনারা তুমি কীরকম সেখান থেকে ডিটারমিন আসলে আমি বলবো যে অনেকটা এটা লাইফ পার্টনারের মতোই, বুঝছো? সো এগেন এটা তুমি করবা, জাস্ট মাথায় রেখো, এক্সপেকটেশনও ম্যানেজ করো। তোমার আইডিয়াল কোফাউন্ডার হবে না, এটা তো সম্ভব না, রাইট? সো তোমার কোনো লার্নিং থাকবে, শিখবা। কোফাউন্ডারটা দিয়ে শুরু করি। সো আই গেস বেস্ট হবে যদি হচ্ছে অলরেডি কোনো কাজ করে থাকেন আপনারা কারোর সাথে, ইউ নো যে হচ্ছে ওর সাথে কাজ করে হয় আপনার যায়। সো হোপ করবো যে হচ্ছে আপনারা যেসব কোম্পানি বানাবেন অনেক দিন থাকবে, যে জার্নিটা আসলে অনেক বড়। সো ওই সময়ে বেসিক্যালি ইউ রিয়েলি গেট টু সি যে হোয়াট রিয়েলি হ্যাপেন্স। সো আই উড সে যে যাকে আপনি ট্রাস্ট করেন, কাজ করতে ভাল লাগে, দে শুড বি প্রবাবলি দ্য কো-ফাউন্ডার। স্পেসিফিক স্কিল হয়তো শুরুর দিকে ম্যাটার করে, পরের দিকে থিংস চেঞ্জেস আ লট। শুরুর দিকে হয়তো সিটিও ডু টেকনোলজি, বাট পরের দিকে
ইউ আর নট সিঙ্কিং মেন্টালি ওই জিনিসটা আসলে কাজ করবে না। সো ভিশন একজন গ্রো করতে চায় আরেকজন করতে চায় না, দোজ থিংস উড নট ওয়ার্ক। সো হচ্ছে মেন্টালি একই জায়গায় থাকা ইজ মোর ইম্পর্টেন্ট, সর্ট অফ লাইক বিয়ে করার মতো আর কি। তো এটা আরেকটা জানি ফার্স্ট সো শপআপের কথা কনটেক্সটে যদি বলি যে ইয়াস, যে আসলে ব্যবসাটা প্রবলেমটা যদি হচ্ছে অনেক মানুষের প্রবলেম সলভ করে, পাঠাওয়ের কথা যদি বলি সবাই হচ্ছে রাইড ইউজ করে, আমাদের সবার প্রোডাক্ট ডিস্ট্রিবিউট করা লাগে সব দেশেই। সো মানে প্রবলেমটা নিডস টু বি গুড ইনাফ যেটা গ্লোবালি স্কেল করা যায়। কনটেক্সটটা কি ওর এরকম হতে পারে একটা দেশেই, ইফ ইটস লাইক সলভিং একটা দেশের অনেক বড় একটা প্রবলেম, আই থিঙ্ক দ্যাট শুড বি গুড ইনাফ যে টু অ্যাট্রাক্ট লাইক বাইরের ইনভেস্টমেন্ট, যে হচ্ছে ওই একটা দেশেই যদি হচ্ছে এত মানে ইনাফ রেভিনিউ যদি আপনি জেনারেট করতে পারেন, ইনাফ প্রফিট যদি আপনি জেনারেট করেন, ইনভেস্টাররা হচ্ছে আসবে, যে যদি টাকা কামানোর স্কোপ থাকে। অফকোর্স দেয়ার আর ম্যাক্রো থিংস গোয়িং অন, ওগুলা অফকোর্স ঝামেলার থাকে, যেটা অলি ভাই যেটা বললো ওরকম কনটেক্সট বাংলাদেশ নিয়ে অনেকবারই ফেস করতে হয়েছে আমাদেরকে। বাট হচ্ছে ইফ ইউ আর জেনারেটিং ইনাফ মার্জিন রেভিনিউ প্রফিট, দেখা যাবে যে ইনভেস্টর এ আসে নাই বাট বি হয়তো আসবে। I think I answered most of the questions before, but I think on the global market segment, যদি বলতে চাই সেটা হচ্ছে যে you have to realize that I realize this, যে আমরা বাংলাদেশকে sometimes অনেক বেশি রোম্যান্টিসাইজ করে ফেলি। আমরা মনে করি যে এত মানুষের দেশ, অনেক অপরচুনিটি আছে, and we try to focus all our lifeblood, all our energy on this. But one of the thing is that in the global context, Bangladesh is not also a very big country, right? It may have a lot of people, but it doesn't have a lot of sort of purchasing power. And and that is why a lot of investors aren't also as interested in Bangladesh as a market. They don't think that Bangladesh is that big. And after operating in Bangladesh, I sort of tend to agree with them. I think it's important to have that global context, যে আচ্ছা আমরা হয়তো বাংলাদেশে আছি, তার মানে এই না যে আমাদের সব বিজনেসই হচ্ছে যে 100% has to be in Bangladesh, right? There are so many of us over here, probably a lot of our revenue streams come from outside the country, right? And that can be expanded upon a lot more. There are consulting services. আমরা এখনো কিন্তু let's say ইন্ডিয়াতে we have companies like TCS or Infosys which are huge consulting services. বাংলাদেশে ওই স্কেলে একটা কোম্পানিও নাই, right? We think of obviously startups like Pathao and ShopUp are in Bangladesh, but there are also other companies like Zoom Shaper or Next Ventures who are also doing really well. They're operating in Bangladesh but targeting the global market, and ওটা হয়তো আরেকটু বেশি ডিফিকাল্ট, কারণ হ্যাঁ আমি হয়তো ওই কাস্টমারদেরকে ডিরেক্টলি আমি হয়তো ফোন করে তাদের কাস্টমার সাপোর্টটা নিতে পারবো না, ওদের কনভিন্স করতে পারবো না, বাট it's generally sort of higher revenue as well. So it's harder work but a higher reward. So the one thing I would say is just don't limit yourself just thinking about যে আমাদের যার প্রবলেম সলভ করতে হবে বাংলাদেশেই সলভ করতে হবে। think bigger, right? Think global. Thank you. No, finally, thank you. Yeah. আমি শুধু কো-ফাউন্ডারের ব্যাপারে একটা জিনিস অ্যাড করব। এখানে অনেকেই পারিবারিক জীবনের সাথে রিলেট করার চেষ্টা করছে। আপনারা গিয়ে আপনাদের পরিবারের সাথে ব্যবসা শুরু করে দিয়েন না, ঝামেলা হইতে পারে, বাট ট্রাই টু ফাইন্ড দ্য রাইট পারসন। এবং আমি শুধু একটা জায়গায় বলবো, বিকজ আই হ্যাভ টু ডিল উইথ 2 co-founders and both of them have completely different natures. সো আমার কিন্তু ডিল করতে হয় দুজনকে দুই গার্লফ্রেন্ডের মতো। And I love them both, don't take it the wrong way. So একজনের সাথে একরকম ডিল করতে হয়। সো ইন রিলেশনশিপস আপনি যেমন মনোগমিটাই আসলে প্রেফার্ড, যে আপনার একজনই পার্টনার থাকবে। সো কো-ফাউন্ডার হিসেবে আপনি ভালো মাল্টিপল পার্টনার্স নিতে পারেন। সো এই সুযোগটা আছে। সো ট্রাই টু এনজয় দ্যাট, ট্রাই টু ফাইন্ড দ্য রাইট পিপল। বাট আমি একটা জিনিস জাস্ট ডেফিনেটলি বলবো যে ইউ হ্যাভ টু বি ভেরি অনেস্ট উইথ ইউর পার্টনার্স। এবং বিয়েতেও যেরকম আপনার অনেস্টি ইজ ভেরি ইম্পর্টেন্ট, ট্রাই টু বি অ্যাজ অনেস্ট অ্যাজ ইউ ক্যান বি অ্যান্ড উইথ অল দ্য পার্টনার্স। আপনি একজনের গিয়ে আরেকটা কথা বলছেন, আরেকজনের আরেকটা, এইগুলো করেন না।
থিংস গেট লাইক রিয়েলি ম্যাসাকার হয়ে যায়। সো ফাইন্ড গুড পিপল অ্যান্ড এই ভালো মানুষ কিনা এটা একটু দেখার চেষ্টা করবেন অবশ্যই। টেক অনেক স্কিল থাকতে পারে, বাট মানুষ যদি ভালো না হয় ভাই ইউ আর ডান, মানে ইট ক্যান বি মানে ডিজাস্টার। সো বি কেয়ারফুল। এবং যেটা শাহরুখ ভাই বললেন যে লাক, ট্রু দের ইজ লাক ইনভলভ। আবার ওই অলি ভাই যেহেতু এআই ইন্টেলিজেন্ট মেশিন নিয়ে কাজ করছে, উনি বলছে দূর কিসের লাক, মেশিন দিয়ে আমি সব সলভ, বাট ইটস হিউম্যান। সো থিঙ্ক টুয়াইস, থিঙ্ক স্মার্ট অ্যান্ড বি অনেস্ট অ্যান্ড ট্রাই টু বি, ওই যে মানে পারসু ইউর ড্রিম। আপনি কি করতে চান, আপনি রাস্তা কিন্তু আপনার কাছেই, এবং প্রথমে বড় করে আসলে শুরু করে কিচ্ছু হবে না, চান্সেস আর ইউল ফেইল। এই ফেইলিউরের গল্প আমি প্রচুর আছে, আমি আজকে সুযোগ পাইছি না, বাট আরেকদিন ডেফিনেটলি কোনো এক সময় বলবো। বাট আজকের মতো আমরা অনেক সময় নিয়ে ফেলছি, আমার মনে হয় আমার ত্রুটির কারণে আমরা আসলে 5-10 মিনিট অনেক বেশি এক্সট্রা রান করছি। আপাতত আর কোনো কোয়েশ্চেন নাই, আপনি চিল্লায় যদি বলতে পারেন বলে ফেলেন, আমরা উত্তর দিয়ে চলে যাবো। ফরচুনেটলি চিল্লায় বললেও আজকে আর মার্কেট পাওয়া যাবে না। ঠিক আছে, না থ্যাংক ইউ, ফাইন। সো উইর ডান, থ্যাংক ইউ সো মাচ।